হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিভিউ বাই বিজয়। আজকের এই এপিসোডে আমি তোমাদের সাথে কথা বলবো কমল হাসানের নতুন সিনেমা ঠাগ লাইফ নিয়ে। ঠাগ লাইফ রিলিজ হয়েছে 2025 সালের কুরবানি ঈদ উপলক্ষে। তবে ঈদের একদিন আগেই আমরা বড় পর্দায় ঠাগ লাইফকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 5ই জুন। কমল হাসান এবং মনির আদনামের দ্বৈত প্রচেষ্টায় তৈরি এই গ্যাংস্টার সিনেমাটা, যেটা প্যান ইন্ডিয়াতে রিলিজ করা হয়েছে আর যার ফলস্বরূপ হিন্দি ডাবিংটাকে আমরা কলকাতা থিয়েটারে দেখতে পাচ্ছি। ঠাগ লাইফ বেসিক্যালি একটা গ্যাংস্টার ড্রামা, যেখানে আমরা দিল্লির ডন হিসাবে দেখতে পাবো শক্তিবিল ওরফে কমল হাসানকে। শক্তিবালের রাইভেল পার্টি হিসাবে আমরা দেখতে পাবো ডন সদানন্দ, যে চরিত্র অভিনয় করেছে মহেশ মঞ্জরেকর। সদানন্দ এবং শক্তিবিলের মধ্যে সবসময় একটা টাফ কম্পিটিশন চলছে। একটা সময় এসে শক্তিবিলের হাতে সদানন্দের নেপিউ মারা যায়। সদানন্দের নেপিউ চরিত্রে অভিনয় করেছে আলী ফাইজাল, যে চরিত্রের নাম দীপক। সিচুয়েশনটাই এমন ছিল যেখানে শক্তিবিলকে বাধ্য হয়ে সদানন্দের নেপিউকে মারতে হয়। সদানন্দের নেপিউকে মারার জন্য শক্তিবিলকে পুলিশে ধরে নিয়ে যায় এবং তাকে জেলে যেতে হয় দীর্ঘদিনের জন্য। জেলে যাওয়ার আগে শক্তিবিল তার সমস্ত অ্যাক্টিভিটির দায়িত্ব দিয়ে যায় তার ছেলে অমরের হাতে। অমর চরিত্রে অভিনয় করেছে এসটিআর। শক্তিবিলের বড় ভাই আছে একটা, যে চরিত্রে অভিনয় করেছে নাসের। নাসের কিন্তু এই ক্ষেত্রে শক্তিবিলের উপর একটু রাগান্বিত হয়ে যায়, কারণ বড় ভাই হিসাবে নাসের এক্সপেক্ট করছিল যে শক্তিবিল তার সমস্ত দায়িত্ব দিয়ে যাবে নাসেরের হাতে, কিন্তু সেটা না করে শক্তিবিল তার দায়িত্ব দিয়ে যায় অমরের হাতে। শক্তিবিলের বড় ভাইয়ের কিন্তু রাগের আরেকটা কারণ ছিল। শক্তিবিল যে অমরকে তার সমস্ত দায়িত্ব হ্যান্ড ওভার করে তারপরে জেলে চলে গেল, অমর কিন্তু শক্তিবিলের নিজের ছেলে নয়। অমরকে ছোটবেলায় শক্তিবিল অ্যাডপ্ট করেছিল, তারও অবশ্য একটা ব্যাক স্টোরি রয়েছে। অমরের বোন চন্দা, সবকিছু মিলিয়ে একটা ব্যাক স্টোরি রয়েছে। তবে সেই ব্যাক স্টোরিটা সিনেমাটাতে অতটাও ইম্পর্টেন্ট নয়। এই সিনেমাটা যেহেতু 3 ঘন্টার, সেহেতু অনেকগুলো ছোট ছোট প্লট এই সিনেমার মধ্যে ইনক্লুড করা রয়েছে। তবে সেই সব প্লটের দিকে আমরা না গিয়ে আমরা সিনেমার যে মূল বিষয়বস্তু সেটা নিয়েই কথা বলবো। এরপরে শক্তিবিল যখন জেলে চলে যায়, অমর তার সমস্ত দায়িত্ব নিজের মতো করে গুছিয়ে নেয় এবং নিজে পলিসি মেকার হয়ে সমস্ত ডিসিশন নিতে থাকে। এরপরে শক্তিবিল যখন জেল থেকে ফিরে আসে, ততদিনে অমর এবং শক্তিবিলের বড় ভাই নাসেরের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে। কিন্তু শক্তিবিলের যে পলিসি এবং অমরের যা পলিসি, দুটো পলিসি ম্যাচ করে না। এখানে একদিকে শক্তিবিল এবং অন্যদিকে শক্তিবিলের ছেলে অমর এবং তার বড় ভাই নাসের। দুই পক্ষের মনোমালিন্যের জেরে অমর এবং নাসের সমস্ত ক্ষমতাকে নিজেদের আয়ত্তে রাখার জন্য শক্তিবিলকে মারার প্ল্যান করে এবং তারা শক্তিবিলকে মেরে বিশাল বড় বরফের পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয় এবং তারা এটা ভেবে নিশ্চিন্ত হয়ে যায় যে শক্তিবিল মারা গেছে। বন্ধুরা, এই সিনেমাটা যখন আমি দেখছিলাম, শক্তিবিল এবং অমরের দুজনের ক্যারেক্টারের যে কেমিস্ট্রি, দুজনের ক্যারেক্টারের যে প্যাটার্ন, সেটা দেখে আমার সম্রাট শাহজাহানের কথা মনে পড়ে যাচ্ছে। সম্রাট শাহজাহান যেমন ক্ষমতা পাওয়ার জন্য নিজের পিতাকে বন্দী করে রেখেছিল, ঠিক তেমনি অমর ক্ষমতার লোভে তার পালক পিতা শক্তিবিলকে খুন করার চেষ্টা করে। শক্তিবিল তো সিনেমার মেন ক্যারেক্টার, আর মেন ক্যারেক্টার তো সিনেমার ইন্টারভেল পোর্শনে এসে মারা যেতে পারে না। সেক্ষেত্রে শক্তিবিল আবার ফিরে আসে এবং তার বড় ভাই নাসের এবং অমরের এগেইনস্টে রিভেঞ্জ নেয়। এটা কিনা সাধারণত অ্যাকশনধর্মী সিনেমাতে হয়ে থাকে। 3 ঘন্টার এই সিনেমাতে শক্তিবিলকে বেশ কয়েকবার মৃত্যুর মুখোমুখি হতে হবে। তবে লাস্ট টাইম অমর এবং তার বড় ভাই তাকে যেভাবে মারার চেষ্টা করবে, সেখান থেকে তারা নিশ্চিন্ত হয়ে গেছিল যে শক্তিবিল হয়তো আর ফিরে আসবে না। কিন্তু তাদের সেই আশায় ছাই চাপা দিয়ে শক্তিবিল ফিরে আসে এবং সে অমর এবং তার বড় ভাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নেয়। আমি আগেই বললাম তোমাদেরকে যে এই সিনেমাটাতে অনেকগুলো সাব প্লট রয়েছে। তার মধ্যে দুটো সাব প্লটের কথা আমি বিশেষভাবে তোমাদের সামনে তুলে ধরবো। তার মধ্যে একটা আছে অমরের ব্যাক স্টোরি। অমরের একটা বোন থাকবে, তার নাম চন্দা। চন্দা ছোটবেলাতে হারিয়ে যাবে। অমরকে যখন শক্তিবিল অ্যাডপ্ট করবে, সে অমরকে কথা দেবে যে যে করেই হোক চন্দাকে শক্তিবিল খুঁজে বের করবে। আরেকটা যেটা সাব প্লট রয়েছে, সেটা হচ্ছে শক্তিবিলের পার্সোনাল লাইফ। শক্তিবিলের মিসেস রয়েছে সিনেমায়, যে চরিত্রের নাম দেবা। এই চরিত্রে অভিনয় করেছে সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস অভিরামী। পাশাপাশি শক্তিবিলের প্রেমিকা রয়েছে, যার নাম ইন্দ্রাণী, এবং যে চরিত্রে অভিনয় করেছে তৃষা কৃষ্ণা। এর পাশাপাশি শক্তিবিলের ফ্যামিলিতে রয়েছে তার মেয়ে, যে চরিত্রে অভিনয় করেছে সঞ্জনা কৃষ্ণমূর্তি। তো বন্ধুরা, যেহেতু এই সিনেমাটা একটা গ্যাংস্টার এবং অ্যাকশনধর্মী সিনেমা, সেই জন্য এই সিনেমার কাহিনীটাতে খুব বেশি টার্নস এবং টুইস্ট নেই। মোটামুটি আমি যেটা বললাম এটাই ছিল এই সিনেমার মূল বিষয়বস্তু। তো চলো এবার সিনেমার কাহিনী থেকে আমরা সিনেমার আদার্স ডিপার্টমেন্টগুলোতে একটু চোখ ফিরিয়ে দেখি যে আদার্স ডিপার্টমেন্টগুলোতে সিনেমাটা কেমন পারফর্ম করেছে। সিনেমার অন্যান্য ডিপার্টমেন্টের মধ্যে আমি প্রথমে বলবো সিনেমার স্টোরির কথা। এই সিনেমার স্টোরি মনিরত্নম এবং কমল হাসান দুজনে মিলে লিখেছে। এটা একটা নর্মাল গ্যাংস্টার এবং রিভেঞ্জ স্টোরি। অন্যান্য গ্যাংস্টার এবং রিভেঞ্জ স্টোরিগুলো যেরকম হয়, এই সিনেমাটাও ঠিক সেই রকমই। এই সিনেমাটার মধ্যে নতুনত্ব কিছু নেই। শুধুমাত্র সিনেমাটার দৈর্ঘ্য 3 ঘন্টা বলেই সিনেমাটাতে অনেকগুলো সাব প্লট অ্যাড করা হয়েছে। এরপরে আমি বলবো স্ক্রিন প্লের কথা। স্ক্রিন প্লের মধ্যে মূল বিষয়বস্তু ছাড়া এতগুলো সাব প্লট ইনক্লুড করা হয়েছে, যেগুলো দরকার ছিল না। বেশিরভাগ চরিত্রই কিছু না কিছু ব্যাকড্রপ দেখানো হয়েছে। যখন সিনেমাটা দেখছিলাম, আমার মনে হচ্ছিল এতগুলো চরিত্রের ব্যাকড্রপ দেখানোর কোনো দরকারই ছিল না। এতগুলো চরিত্রের ব্যাকড্রপ দেখাতে গিয়ে ব্যাপারটাকে অনেকটা বোরিং এবং ইরিটেটিং করে তুলেছে অডিয়েন্সের সামনে। আমার যতটুকু সিনেমা সম্বন্ধে নলেজ আছে, তার থেকে আমি বলতে পারি যে বেশিরভাগ অডিয়েন্সের কাছেই সিনেমার অনেকগুলো প্লটই বেশ বোরিং এবং ইরিটেটিং লেগেছে।
এরপরে আমি সিনেমার ক্লাইম্যাক্স সম্বন্ধে একটু বলতে চাই। সিনেমার ক্লাইম্যাক্সটা পুরোপুরি প্রেডিক্টেবল ছিল। সাধারণত গ্যাংস্টার এবং রিভেঞ্জ স্টোরির ক্লাইম্যাক্স যেরকম হয় সেরকমই ছিল। আমাদের কাছে নতুন কিছুই ছিল না। এরকম সিনেমা বলিউডে আমরা হাজার একটা দেখেছি, তো এই সিনেমাটার মধ্যে আমরা নতুন কিছু খুঁজে পাইনি। মণিরত্নম এবং কমল হাসান চেষ্টা করেছে ওল্ড শ্যাম্পেনকে নিউ বটলের মধ্যে ঢুকিয়ে দর্শকের সামনে প্রেজেন্ট করার, কিন্তু সেক্ষেত্রে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। গ্যাংস্টার সিনেমার কথা যদি আমি উল্লেখযোগ্যভাবে মেনশন করি, তাহলে এটা বলতে পারি মণিরত্নমেরই দুটো সিনেমা ছিল। মধ্যে একটার নাম ছিল নায়ক খান, যেখানে কমল হাসানকে আমরা দেখতে পেয়েছিলাম, এবং অন্য সিনেমার নাম ছিল দলপতি, যেখানে আমরা রজনীকান্ত এবং মামুট্টিকে দেখতে পেয়েছিলাম। গ্যাংস্টার সিনেমা হিসেবে আজ থেকে 30-35 বছর আগে সেই সিনেমা দুটোর যা কোয়ালিটি ছিল, সেই তুলনায় ঠাগ লাইফ দেখতে গিয়ে মণিরত্নমের ক্রেডেন্সিয়াল সম্বন্ধে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছিল। আমার কোনো দিক দিয়ে মনে হচ্ছিল না এই সিনেমাটা মণিরত্নম এবং কমল হাসান দুজনেরই লেভেল ম্যাচ করছে। এবার আমি সিনেমার অভিনেতাদের সম্বন্ধে নিজের ব্যক্তিগত মতামত জানাবো। সিনেমার লিড ক্যারেক্টার শক্তিবীর চরিত্রে কমল হাসান। সিনেমা ভালো হোক কিংবা খারাপ হোক, কমল হাসানের অভিনয় নিয়ে কোনো কিছু বলার নেই। কমল হাসান তার নিজের অভিনয় জীবনে এত ধরনের ক্যারেক্টারে অভিনয় করেছে যে তাকে যে চরিত্রে দেওয়া হোক না কেন, সে 100% সাকসেসফুলি সেটাকে উঠতে দেয়। এই সিনেমাটাতেও কমল হাসান তার চরিত্রটাতে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে, কিন্তু সমস্যা হলো ডিরেক্টর কমল হাসানের উপর খুব বেশি ডিপেন্ড করেছে এবং কমল হাসানকে অনেকটা সময় স্ক্রিনে রেখেছে। ক্যামেরা এতটা বেশি সময় কমল হাসানের মুখের উপরে ছিল, তখন ছিল ওষুধের ওভারডোজ হয়ে গেছে। ওষুধ যদি মানুষ প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে নেয়, তার যেমন একটা সাইড এফেক্ট হতে পারে, ঠিক সেই রকম একটা ফিলিংস আসবে কমল হাসানকে অতিরিক্ত সময় স্ক্রিনে দেখার পরে। এরপরে আমরা বলবো তিশা খ্রিস্টানের কথা। তিশা খ্রিস্টানকে যে খুব একটা বড় স্কোপ দেওয়া হয়েছে তা নয়, তবে যতটুকু স্কোপ দেওয়া হয়েছে তিশা অ্যাজ এ অ্যাক্ট্রেস সে তার ক্যারেক্টারের সাথে জাস্টিফাই করেছে। কমল হাসানের মিসেস জিবা চরিত্রে অভিরামী মোটামুটি ভালো অভিনয় করেছে, তবে কমল হাসান ছাড়া এই সিনেমাটাতে সবচাইতে ভালো অভিনয় করেছে এসটিআর। সে তার চরিত্রের সাথে 100% জাস্টিফাই করেছে। কমল হাসানের বড় ভাই চরিত্রে নাসিরকে যতটুকু স্কোপ দেওয়া হয়েছে, তার চরিত্রকে সেলুলয়েডের পর্দায় খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। অমরের হারিয়ে যাওয়া বোন চন্দ্রার চরিত্রে ঐশ্বরিয়া লক্ষ্মী ভালো অভিনয় করেছে। কমল হাসানের মেয়ের চরিত্রে সঞ্জনা কৃষ্ণমূর্তির অভিনয় মোটামুটি ওকে আছে। পুলিশ ইন্সপেক্টর রায়াপ্পার চরিত্রে অভিনয় করেছে অশোক সেলভান, তারও অভিনয় মোটামুটি ওকে। কমল হাসানের শত্রুপক্ষ রাইভেল ডন সদানন্দ চরিত্রে মহেশ মাঞ্জরেকরের অভিনয় ভালো হয়েছে। সদানন্দের নেপিউ দীপক চরিত্রে আলী ফয়সালের খুব একটা বেশি স্কোপ ছিল না, তার অভিনয় মোটামুটি ওকে। যদিও এই সিনেমাটা একটা প্যান ইন্ডিয়ান মুভি, তবে সেক্ষেত্রে বলিউডের কোনো শক্তিশালী অভিনেতাকে এই সিনেমার মধ্যে আমি দেখতে পাই। এবার আমি বলবো ডিরেক্টরের কথা। ডিরেক্টর হিসেবে মণিরত্নম ভারতবর্ষের একজন অন্যতম সেরা নির্মাতা। তার বিগত যে সমস্ত সিনেমা রয়েছে, যার মধ্যে নায়কন, দলপতি, যুবা, রাবণ, মুম্বাই, রোজা, গুরু এবং সর্বশেষ PS1 এবং PS2, সমস্ত সিনেমাগুলোর মধ্যে মণিরত্নম যেভাবে তার পরিচালনার নিদর্শন আমাদের সামনে উপস্থিত করেছে, এই তুলনায় এই সিনেমাটার মধ্যে কিন্তু আমরা সেই মণিরত্নমকে খুঁজে পাইনি। এই সিনেমায় সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন A.R. রহমান, আমার অন্যতম প্রিয় মিউজিক ডিরেক্টর। কিন্তু দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, এই সিনেমার মিউজিকের ক্ষেত্রে A.R. রহমান নিজের লেভেলকে ম্যাচ করতে পারেন। নাচ এবং গানের কথা যদি বলি, কোনোটাই আপ টু মার্ক হয়নি। সিনেমা রিলিজ হওয়ার আগে এই সিনেমার এমন কোনো গান আমি শুনতে পাইনি যেটা কিনা জনপ্রিয় হয়েছে। এই সিনেমাটাতে একটা আইটেম ডান্স রয়েছে, যেখানে আমরা সানিয়া মালহোত্রাকে দেখতে পাবো। আইটেম ডান্সটা দেখতে মোটামুটি ভালো লাগে। তো বন্ধুরা, ঠগ লাইফ সিনেমা সম্বন্ধে এটাই ছিল আমার ব্যক্তিগত মতামত। ঠগ লাইফ সিনেমাটা দেখতে গিয়ে আমার ব্যক্তিগতভাবে এটাই মনে হয়েছে যে মণিরত্নম এবং কমল হাসান দুজনেই আমাকে ঠকিয়েছে। আমি ব্যক্তিগতভাবে রেফার করব না কোনো মাল্টিপ্লেক্সে গিয়ে 700-800 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা এই সিনেমাটা দেখুন। আমি অ্যাডভাইস করব কিছুদিন ওয়েট করুন। আমার মনে হয় খুব বেশি হলে 2 থেকে 3 মাস তার মধ্যেই এই সিনেমাটা OTT-তে চলে আসবে। আর আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকে যে কমল হাসানের ডায়ার ফ্যান, যেমনটা কিনা আমি, তারা অবশ্যই সিনেমা হলে যেতে পারেন, সেটা অবশ্যই কমল হাসানের অভিনয় দেখার জন্য। তো বন্ধুরা, এই ছিল সিনেমার এক্সপ্লেনেশন এবং আমার ব্যক্তিগত মতামত এবং রিভিউ। আমার এক্সপ্লেনেশন এবং রিভিউ শোনার পরে আপনাদের যদি সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যে এই সিনেমাটা আপনারা পয়সা খরচ করে দেখতে যাবেন কি যাবেন না, তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, ফলো করবেন এবং অবশ্যই বেল বাটন প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী সিনেমা রিভিউ আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আজকের মতো এই পর্যন্তই। আমার তরফ থেকে এই এপিসোডটা আমি এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে।